ডমরু চরিত লিখেছেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। চতুর্থ গল্প, পঞ্চম পরিচ্ছেদ। ধাঙড়ের ঘরে কন্দর্প পুরুষ। প্রায় 2 ঘন্টা পরে ঔষধের ক্রিয়া আরম্ভ হইল। প্রথম ব্যাঘ্রের পেট কামড়াইতে লাগিল। পেটের কামড়ে ব্যাঘ্র অস্থির হইয়া ছটফট করিতে লাগিল, মাটিতে পড়িয়া গড়াগড়ি দিতে লাগিল। বৃদ্ধ হইলে কি হয়, পেটের কামড়ে সহস্র যুবা ব্যাঘ্রের বলে সে এখন লম্ফঝম্ফ করিতে লাগিল। ব্যথা যখন কিছুতেই নিবৃত্ত হইল না, তখন যেদিকে তাহার 2 চক্ষু গেল, সেই দিকে ঘোড়া দৌড়ের অন্ধ বেগে সে ছুটিয়া চলিল। ছোট ছোট গাং লাফ দিয়া ও বড় বড় গাং সাঁতার দিয়া পার হইতে লাগিল। ক্রমাগত দৌড়িতে লাগিল, হাঁ করিয়া দৌড়িতেছিল। সেজন্য পেটের ভিতর বসিয়া আমি কতক কতক দেখিতে পাইতেছিলাম। বন পার হইল, নদী নালা খাল বিল অনেক পার হইয়া গেল। পেটের কামড়ে সমস্ত রাত্রি দৌড়িল, সমস্ত দিন দৌড়িল, পুনরায় আর এক রাত্রি দৌড়িল। সুন্দরবনের এলাকা পার হইয়া গ্রাম সমূহের নিকট মাঠ দিয়া ধাবিত হইল। অবশেষে দ্বিতীয় দিনের বেলা 3টার সময় বমন করিতে আরম্ভ করিল। শৈশবকালে মাংস অন্নপ্রাশনের সময় হইতে যত মহিষ, হরিণ, শূকর প্রভৃতি খাইয়াছিল, তাহাদের হাড় গোড় সমুদয় বমন করিয়া ফেলিল। উদ্গারের সহিত আমাকে সে বাহির করিয়া ফেলিল। কিঞ্চিত সুস্থ হইয়া আমার দিকে সে 2-1 বার কম করিয়া চাহিল। মনে মনে ভাবিল, এ লোকটাকে গিলিয়া ভালো কুকর্ম করিয়াছিলাম। যেমন রূপ তেমনি গুণ, না আছে রস না আছে কষ। কালো চামড়া মোড়া কেবল খান কতক হাড়। এর চেয়ে যদি 10 মণ পাথুরে কয়লা গিলিতাম, তাহা হইলে কাজ হইত। এই প্রকার চিন্তা করিয়া ব্যাঘ্র দ্রুত বেগে সেই স্থান হইতে প্রস্থান করিল। পশু, সে আমার রূপের মহিমা কি বুঝিবে? লম্বোদর বলিলেন, তা সব হইল, কিন্তু একটা কথা তোমাকে আমি জিজ্ঞাসা করি। ব্যাঘ্রের পেটের ভিতর হইতে তোমার কর্মচারীর নিকট সে চিঠি তুমি কি করিয়া পাঠাইলে? কিয়ৎক্ষণের জন্য নীরব থাকিয়া ডমরুধর উত্তর করিলেন, দেখো লম্বোদর, সকল কথার খোঁজ ধরিও না। এই মাত্র তোমাকে আমি বলিতে পারি যে বাঘের পেটের ভিতর ডাকঘর নাই, সে স্থানে টিকিট বিক্রয় হয় না, সে স্থানে মানি অর্ডার হয় না। তিরিক্ষি মেজাজ ডাকবাবু সেখানে বসিয়া নাই। পত্র প্রেরণের সমস্যা এইরূপে হেলায় মীমাংসা করিয়া ডমরুধর পুনরায় বলিতে লাগিলেন, বাঘের পেটে কয়দিন আমার উদরে অন্ন জল যায় নাই। আমি অতিশয় দুর্বল হইয়াছিলাম। ব্যাঘ্র চলিয়া গেলে কিছুক্ষণের নিমিত্ত সেই স্থানে নির্জীব হইয়া পড়িয়া রহিলাম। তাহার পর আস্তে আস্তে উঠিয়া এদিক ওদিক চাহিয়া দেখিলাম। নিকটে একখানি গ্রাম দেখিয়া তাহার ভিতর প্রবেশ করিলাম। গ্রামখানি ছোট, কেবল ইতর লোকের বাস। গ্রামবাসী দিগকে জিজ্ঞাসা করিয়া অবগত হইলাম যে সে স্থান হইতে আমার আবাদ দূর, কেহ তাহার নামও জানে না, বরং আমার গ্রাম নিকট, 7-8 ক্রোশ মাত্র। তপস্যা করিতে যখন আমি বনে গমন করি, তখন টাকা কড়ি সঙ্গে লইয়া যাই নাই। সে নিমিত্ত নৌকা অথবা সারথি ভাড়া করিতে পারিলাম না। পদব্রজেই আমার গ্রাম অভিমুখে আমি চলিলাম। আকাশ ভ্রমণে, অনাহারে, নানারূপ ভাবনা চিন্তায় আমার পা আর উঠে না। তাহার পর বর্ষার শেষ। নদী নালা জলে ও মাঠঘাট কাদায় পরিপূর্ণ। বড়ই কষ্ট হইতে লাগিল। যাইতে যাইতে এক মাঠের মাঝখানে সন্ধ্যা হইয়া গেল।
এখন কোথায় যাই? আর একটু আগে গিয়া মাঠের মাঝখানে নারকেল পাতায় আচ্ছাদিত সামান্য একখানি চালা দেখিতে পাইলাম। সেই স্থানে গিয়া উপস্থিত হইলাম। জনমানবকে সে চালায় দেখিতে পাইলাম না। প্রাঙ্গণে শশা গাছের একটি মাচা ছিল। অনেকগুলি দুধের শশা তাহা হইতে ঝুলিতেছিল। পেট ভরিয়া আমি সেই শশার আঁতি খাইলাম। কিঞ্চিত সুস্থ হইয়া আমি চালার ভিতর প্রবেশ করিলাম। গোটা কতক মেটে হাড়ি ভিন্ন, তাহার ভিতর আর কিছু দেখিতে পাইলাম না। চালার এক পার্শ্বে ছেঁচা বাঁশ দিয়া গঠিত একটি তক্তপোষের মতো ছিল। তাহার উপরে একটা মাদুর ও ময়লা বালিশ ছিল। ঘোর ক্লান্তিতে কাতর হইয়া আমি তাহার উপর শুইয়া পড়িলাম। সন্ধ্যা হইল, অন্ধকার হইল। সেই সময় কে একজন চালার ভিতর প্রবেশ করিল। দিয়াশলাই জ্বালাইয়া একটা কেরোসিনের ডিবে প্রজ্বলিত করিল। তখন আমি দেখিলাম যে সে একটা কালো স্ত্রীলোক। তাহার হাতে শাখা আছে, পায়ে প্রায় 500 ওজনের বাঁক মল আছে। মাঝে মাঝে এই অঞ্চলে অনেক ধাঙের মজুরি করিতে আসে। আমি বুঝিলাম যে স্ত্রীলোকটা ধাঙরনি। প্রথম আমি একটু গলার সাড়া দিলাম। সে আমার দিকে চাহিয়া দেখিল। তাহার পর আমি উঠিয়া বসিলাম। তাহাকে বলিলাম যে বাঘের মুখ হইতে আমি অতি কষ্টে বাঁচিয়া সে স্থানে আসিয়াছি, আর পথ চলিতে পারি না। রাত্রি যাপনের নিমিত্ত তাহারা যদি একটু স্থান প্রদান করে, তাহা হইলে আমার বড় উপকার হয়। সাধে কি এলোকেশীর মনে সর্বদা আমার প্রতি সন্দেহ? আমার গায়ের বর্ণটি কৃষ্ণ ঠাকুরের চেয়ে কালো। বাঘ মিথ্যা কথা বলে নাই। শরীরের ভিতর কেবল খান কতক হাড়। মাথার মাঝখানে কিন্তু এমন চকচকে টাক আর কার আছে? প্রকাণ্ড টাক। টাকের চারিদিকে পাকা চুল। মুখের দুই পাশে সাদা ফেকো। দাঁত একটিও নাই। তথাপি আমার কিরূপ একটা স্ত্রী ছাড় আছে, কিরূপ একটা লাবণ্য আছে যে তাতে রাহুলও ভুল হয়। আর মাগিগুলো আমার গায়ে যেন ঢলিয়া পড়ে। অবাক হইয়া ধাঙ্গর মাগি আমার টাক পানে চায় আর মুচকে মুচকে হাসে। শেষে সে কেবল দুইটি কথা বলিল, মাঝি আসুক, তোমাদের যেমন বাবু, ইহাদের সেইরূপ সম্মানসূচক উপাধি মাঝি। কিছুক্ষণ পরে একটা হোতকা নিমিষে চালার ভিতর প্রবেশ করিল। তোমরা আমাকে কালো বলো, কিন্তু তার রঙের তুলনায় আমি তো ফিটু গৌরবর্ণ। সে আসিয়া যেই আমার দিকে দৃষ্টিপাত করিল, আর বাম হাতে আমার মাথা নোয়াইয়া দক্ষিণ হাতে আমার পিঠে বজ্র সম দুইটা কিল বসাইয়া দিল। গন্ধ পাইয়া আমি বুঝিলাম যে ধাঙর মদ খাইয়াছিল। তাহার পর বলিল, এতদিন পরে বেটাকে আজ ধরিয়াছি। ফাঁক পাইলেই আসে যায়, ধরিতে আর পারি না। আজ বেটাকে ধরিয়াছি। ইয়ারকি দিতে জায়গা পাও না? আমার ঘরে ইয়ারকি? হাড় গুড়া করিয়া ওইখানে আজ পুঁতিব। এই কথা বলিয়া সে পুনরায় আর দুইটা কিল মারিল। আমি বলিলাম, আমি বিদেশি লোক, তোমার ঘরে আমি কখনো আসি নাই। আজ বিপদে পড়িয়া এ স্থানে আসিয়াছি। ধাঙর বলিল, বিদেশি লোক? গ্রীষ্মকালে মোড়লদের পুকুরে ফেটি জালে মাছ ধরিতেছিলে। মাঝিনীকে কে একরাশ চুনো মাছ দিয়াছিল? কেন দিয়াছিলে সে কি আমি বুঝিতে পারি নাই? এই কথা বলিয়া আবার দুইটা কিল মারিল। আমি বলিলাম, আমি কখনো ফেটি জালে মাছ ধরি নাই। আমি ভদ্রলোক, মিছামিছি বিনা দোষে আমাকে মারো কেন? ধাঙর বলিল, ভদ্রলোক? ভদ্রলোকের ওইরকম টাক হয়? ভদ্রলোকের ওইরকম কিম্ভূত কিমাকার চেহারা হয়? আর মাঝিনীর পছন্দ? আমাকে পছন্দ হয় না, তোকে পছন্দ।
এই কথা বলিয়া সে পুনরায় আরো 2টা কিল মারিল। আমি দেখিলাম যে কথা কহিলেই 2টা করিয়া কিল খাইতে হয়। তাহার পর দারুণ প্রহার বরং সহ্য হয়, কিন্তু সে যে আমাকে কুৎসিত বলিল, সে কথা আমার প্রাণে সহ্য হইল না। আমি চুপ করিয়া রহিলাম, কিন্তু নীরব থাকিয়াও নিস্তার পাইলাম না। সে আমাকে উত্তম মধ্যম অধম বিলক্ষণ প্রহার করিল। তাহার পর আমার কাপড় চোপড় কাড়িয়া লইয়া উলঙ্গ করিয়া গলা টিপিয়া সে স্থান হইতে বাহির করিয়া দিল। কেবলমাত্র প্রাণে সে আমাকে মারিল না। আমি উঠিতে পড়িতে মাঠের আল দিয়া চলিলাম। অতি ক্লেশে বহু দূর একখানি গ্রামের নিকট গিয়া উপস্থিত হইলাম। এক তো রাত্রি হইয়াছে, তাহার পর উলঙ্গ। এ অবস্থায় সে গ্রামের ভিতর প্রবেশ করিলাম না। মনে করিলাম যে প্রাতঃকালে কাহারো নিকট হইতে একখানি ছেঁড়া খোড়া গামছা চাহিয়া লইব, সেইখানি পরিয়া আপনার গ্রামে যাইব। নিকটে একটি বাগান দেখিতে পাইলাম। নারকেল গাছ বেষ্টিত, শান বাঁধা ঘাট বিশিষ্ট, তাহার ভিতর একটি পুষ্করিণী ছিল। দারুণ প্রহারে শরীরে আমার ভীষণ বেদনা হইয়াছিল। ঘাটের চাতালে আমি শয়ন করিলাম। ঘোর ক্লেশে নিদারুণ প্রহারে শরীরে আর আমার কিছু ছিল না। অল্পক্ষণ পরেই আমি নিদ্রায় অভিভূত হইয়া পড়িলাম। যখন রাত্রি অবসান হইয়াছিল তাহা আমি জানিতে পারি নাই। সহসা ভূত ভূত চিৎকার শুনিয়া আমার নিদ্রা ভঙ্গ হইল। আমি চাহিয়া দেখিলাম যে প্রাতঃকাল হইয়াছে, সূর্য উদয় হইয়াছে। অন্যদিকে চাহিয়া দেখিলাম যে জন কয়েক স্ত্রীলোক সেই পুষ্করিণীতে জল লইতে আসিয়াছিল। সেই উলঙ্গ অবস্থায় আমাকে দেখিয়া ভূত ভূত বলিয়া চিৎকার করিতে করিতে পলায়ন করিতেছে। তাহাদের কোমর হইতে কলসি পড়িয়া ভাঙিয়া গেল। কিছু দূর মাঠ হইতে কয়েকজন পুরুষ মানুষ কি হইয়াছে বলিয়া দৌড়িয়া আসিল।